আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে রাত থেকে ঢাকা সহ সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ টহল, বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি সহ বিশেষ ব্যবস্থা। জননিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ, দাবি করে 24 ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মশাল মিছিল। দেশ গঠনের মূল লক্ষ্যে সবাইকে কাজ করতে বললেন তারেক রহমান। গণতন্ত্র চর্চার মাধ্যমে দেশ শক্তিশালী হবে মন্তব্য। ডিসেম্বর সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে নির্বাচন কমিশনের দাবি। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের আশা। চিরনিদ্রায় শায়িত শহীদ জায়া সারা আরা মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতি সংস্কৃতি অঙ্গনের মানুষের শ্রদ্ধা ভালোবাসা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে 237 রানের টার্গেট দিয়েছে টিম টাইগার্স। হাফ সেঞ্চুরি করা অধিনায়ক নাজমুল শান্তর 77 রানের ইনিংস। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। লাক্স চ্যানেল আই সুপারস্টার মেহজাবিন চৌধুরীর বিয়ের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত থেকে ঢাকা সহ সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ টহল শুরু হবে। জায়গায় জায়গায় বসানো হবে তল্লাশি চৌকি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। চলন্ত গাড়িতে নারী ধর্ষণ, শহীদ মিনার ভাঙচুর, বিভিন্ন স্থানে ডাকাতি, ছিনতাই সহ সাম্প্রতিক সময়ে নানা অঘটন ঘটছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ কোর কমিটির বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে কয়েকজন উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঢাকা সহ সারা দেশে যৌথ বাহিনীর টহল সহ নিরাপত্তা তল্লাশি চৌকি বসানোর। সড়কের ট্রাফিক জ্যামকে পাশ কাটিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সিদ্ধান্ত হয়েছে পুলিশের জন্য মোটরসাইকেল কেনার। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা সংস্থার তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বৈঠক শেষে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিংয়ের ব্যবস্থা করা হবে। আর একটা হচ্ছে যে ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও স্টেপ আপ করা, সেটার বিষয়েও ডিসিশন হয়েছে। আমাদের যারা ইন্টেলিজেন্স উইং আছে, ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তারা তাদের মতো করে প্রচুর ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও বাড়াবেন এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশনে যাব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলেও আরও উন্নতির সুযোগ আছে। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। এখন হলো এটা সাথে সাথে ঘটনা জেনে যায়, এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোনো রকম হয়ে গেছে। এই ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনও এই যে 2-1 দিন আগেও ঘটছে এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে তার উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পদত্যাগের দাবি আমার হয়, আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো পৌষলিকা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি
জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পেয়েছি। মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের, সে দায়িত্ব পালনে সব করা হবে জানিয়ে বলা হয়। সেনা, নৌ, বিজিবি, পুলিশ সহ সব বাহিনী এই টহলে অংশ নেবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জননিরাপত্তা দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন দাবি করে ৪০ ঘন্টার মধ্যে তার পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। আর তা না হলে রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল কর্মসূচি পালন করা হবে। গণপদযাত্রা থেকে ৯ দফা দাবি জানানো হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন শাকির আদনান। জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে এই গণপদযাত্রা। দুপুরে পদযাত্রাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। সে সময় ব্যারিকেড সরিয়ে তারা যেতে চাইলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সেখানে অবস্থান নেন তারা। চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধ, ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে, রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা এবং ধর্ষণের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন সহ ৯ দফা দাবি তুলে ধরা হয়। আপনারা যতই চেষ্টা করুন, যতই আমাদেরকে আটকে রাখার চেষ্টা করুন না কেন, আমরা আমাদের দাবি থেকে এক চুলও সরব না। সমস্ত পাশে ধর্ষণের ঘটনা ঘটেছে, কোথায় ছিল এরা? এদেরকে জিজ্ঞেস করেন, এদেরকে জিজ্ঞেস করেন। সংস্কারের খুব সমাজ তারা যে দেশে নারী নিরাপত্তা নেই, সেই দেশে কোনো সংস্কার হতে পারে না। আপনি আপনার স্বরাষ্ট্র পদত্যাগ করে দেন। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাইতে চাইলে জবাবদিহিতা নিয়ে তারা কি এভাবে আমাদেরকে বাধা দিবেন কিনা? আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা সারা জাতির কাছে, এই আন্দোলনের প্রত্যেক অংশগ্রহণের কাছে, প্রত্যেকজন জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেকজন অংশগ্রহণকারীর কাছে সমাজে পদত্যাগ করবেন। বিকেল ৪টায় আন্দোলনকারীদের কর্মসূচি শেষ হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয়। রাজশাহীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার এবং পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দেওয়ার আগে তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের আত্মতুষ্টির সুযোগ নেই। কখনো কখনো বেশি খারাপ হয়েছে। এর কারণ ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এছাড়াও প্রতীত শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশিরভাগই দেশে রয়েছে। তাদের হাতে প্রচুর টাকা এবং খারাপ উদ্দেশ্য রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি খারাপ হচ্ছে। আইন উপদেষ্টা আরও বলেন, পরিস্থিতি থেকে উত্তরণে সরকার সচেষ্ট রয়েছে। কর্মশালায় অংশ নেন আইজিপি বাহারুল আলম, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিডিওর, জেলা প্রশাসন এবং অনেকে। যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ আছে, যেমন যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার যথেষ্ট প্রাথমিক সাক্ষ্য প্রমাণ আছে, তাদের ব্যাপারে যেন যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। আবার কেউ যেন অযথা হয়রানির মধ্যে না পড়ে। ওনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন সমন্বিতভাবে একসাথে জোরালোভাবে কাজ করতে পারে। আসিফ নজরুল আইন উপদেষ্টার কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অযথা বিতর্ক না করে দেশ গঠনের মূল লক্ষ্যে কাজ করতে হবে। খুলনা মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেছেন, স্বৈরাচার বা যারা দেশের ভালো চায় না তাদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। তারেক রহমান বলেছেন, দলের মতো দেশের ভেতরেও গণতন্ত্র চর্চা করলে দেশ শক্তিশালী হবে। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী রাহুল রায় রিপোর্টটি। সভা সমাবেশের পাশাপাশি দলকে সংগঠিত করতে জেলা ও মহানগরে কাউন্সিল করছে বিএনপি। খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সঙ্গে যোগ দেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও। অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত ও তাদের স্বজনদের সহায়তা দেওয়া হয়। তারেক রহমান নিজেও লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন। আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে
এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আমাদের সামনে অনেক অনেক কাজ আছে। দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে। এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, আমাদেরকে ঠান্ডা মাথায় বসে আলোচনা করে করতে হবে। এই কাজগুলো যদি করতে হয়, আমাদেরকে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য এই কাজগুলো করবে। দলের মতো দেশেও গণতন্ত্র চর্চার কথা বলেন তিনি। দলের ভিতরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করলে দলের ভিত্তি যেমন শক্তিশালী হবে, দল পরিচালনার দায়িত্ব যেরকম ধীরে ধীরে সঠিক ব্যক্তিদের কাছে ফিরে যাবে, যারা দলকে নেতৃত্ব দিলে দল সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে, ঠিক একইভাবে দেশের ভেতরে যদি আমরা গণতান্ত্রিক প্র্যাকটিস করি, গণতন্ত্রের প্র্যাকটিস করি, ভোটের প্র্যাকটিস করি, ভোটের মাধ্যমে নির্বাচিত করি সেই প্রতিনিধিদেরকে যারা জনগণের কথা বলবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হতে বলেছেন তারেক রহমান। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। রাহুল রায়, চ্যানেল আই। প্রতিষ্ঠিত করতে পারি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, ডিসেম্বরকে মাথায় রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে আসবে প্রত্যাশা করে তিনি বলেন, জনগণকে ভোট ডাকাতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন আরএফএডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা চূড়ান্ত হবে জুনের শেষে। জানালেন, প্রধান উপদেষ্টার সম্ভাব্য সময় মেনেই নেওয়া হচ্ছে নির্বাচনের প্রস্তুতি। রাজনৈতিক বিতর্ক তো চলছেই, কেউ পক্ষে বলে স্থানীয় সরকারের নির্বাচনে, কেউ বিপক্ষে বলে। তা আমরা তো এর মধ্যে কোনো ইনভলভ হতে চাই না। আমরা আমাদের আগে ভোটার লিস্টটা বানাই, তারপরে দেখা যাবে। আমাদের ওই টার্গেট ডিসেম্বর এবং ন্যাশনাল ইলেকশন। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা কথা বলেন সে বিষয়েও। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা বলছেন, সেটা আমরা মনে করি যে ডিসেম্বর আস্তে আস্তে থিংস উইল সেটেল ডাউন। যারা মারামারি করছে, যারা গোলমাল করছে, তারাও একটা মেসেজ পেয়ে যাবে। তো আলটিমেটলি সারা দেশ যদি চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, যখন জনগণ যখন একত্রিত হবে, তখন দেখবেন যে ওই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা সৃষ্টি করতে চায়, তারা আর এটা সাহস করবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতা প্রয়োজন বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটি। রাজধানী বাংলা মোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। প্রিয় দর্শক, সেখানে আছেন সহকর্মী তাফিমুল ইসলাম, যাচ্ছি তার কাছে। তাফিমুল, নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটা জানলাম, জাতীয় নাগরিক কমিটি বাংলা মোটরে তাদের কার্যালয়ের সামনে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে যে সংবাদ সম্মেলন করছেন, তার বিস্তারিত বিষয় যদি আমাদেরকে একটু জানান। তাফিমুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? প্রিয় দর্শক, সম্ভবত আমরা সংযোগটি স্থাপন করতে পারিনি। পারার সাথে সাথে আমরা আবারও আপনাদেরকে সেখানে নিয়ে যাব বাংলা মোটরে। কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ায় সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে বিমান বাহিনীর 4 জন সদস্য সহ 9 জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, মোটরসাইকেলে কাগজপত্র না থাকায় এক স্থানীয়কে জিজ্ঞাসাবাদের ঘটনাকে কেন্দ্র করে ঘাটির দিকে অগ্রসর হয় 200-রও বেশি মানুষ। সে সময় দুর্বৃত্তের ছোড়া ইট পাটকেলে আঘাতে বিমান বাহিনীর 4 জন সদস্য আহত হয়। শিহাব কবির নাহিদ নামে গুরুতর আহত এক যুবককে বিমান বাহিনী গাড়িতে করে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। সেই সময় আইএসপিআর আরও জানিয়েছে, এই ঘটনায় বিমান বাহিনী কোনো তাজা গুলি ছোড়েনি।
বিভিন্ন মাধ্যমে প্রচারিত গুলির ছবি ফাঁকা গুলির যা প্রাণঘাতী নয় বলে জানিয়েছেন আইএসপিআর। যুবকের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে শোকাহত এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের পুলিশ বক্সের কর্তব্যরত ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং 5 জন চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, নিহত শিহাব কবির নাহিদ পেশায় একজন ব্যবসায়ী। রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটি। রাজধানী বাংলা মোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা যথারীতি সংযোগটি পেয়েছি। এখন যাচ্ছি সহকর্মী, সেখানে আছেন তাফিমুল ইসলাম, যাচ্ছি তার কাছে। নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। যে তাফিমুল, নিশ্চয়ই এখন আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা যেমনটা জানলাম যে বাংলা মোটরের কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি তাদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের জন্য সংবাদ সম্মেলন শুরু করেছে। এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। মাঝামাঝি থেকেই কিন্তু যে গণঅভ্যুত্থানের যে শক্তি ছিল ছাত্ররা, সেই ছাত্রদের যে সেটি আত্মপ্রকাশের বিষয়ে মাঝামাঝি থেকে শোনা যাচ্ছে। সেটি এই পরবর্তীতে দিন পিছিয়ে পিছিয়ে আজকে 23 তারিখ পর্যন্ত হচ্ছে। গতকালকে আমরা শুনেছি যে 22 তারিখে আত্মপ্রকাশের কথা। কিংবা 26 তারিখে তারা কিন্তু আমরা জানতে পারছি যে চেয়ারম্যান বা আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম, উপদেষ্টা নাহিদ, রাখা হয়েছে। এছাড়া হচ্ছে যে মুখ্য সংগঠক হিসাবে রাখা হয়েছে সাজিদ ইসলামকে এবং মুখ্যমন্ত্রী হিসাবে হাসপাতালের নাম শোনা যাচ্ছে। এখন পর্যন্ত যেহেতু দল থেকে কিংবা নাগরিক কমিটি থেকে এই ঘোষণা করা হয়নি, সেহেতু বলা যায় যে এগুলো এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নাগরিক কমিটি থেকে জানানো হবে। আজকে সংবাদ সম্মেলন ডাকানো হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিক কমিটি এবং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। একই সাথে বিভিন্ন জেলা থেকে তাদের যে প্রতিনিধি তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। সংবাদ সম্মেলন করে আমরা জানতে পারবো যে আসলে কবে দল আত্মপ্রকাশ হবে এবং হচ্ছে দলের কর্মসূচি সব কি থাকবে। এ ছিল আমার। তাফিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলা মোটর থেকে জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলনের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। প্রিয় দর্শক, যান্ত্রিক গোলযোগের জন্য কিছুটা শুনতে আপনাদের অসুবিধা হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভয়াবহ আগুনে পুড়ে ছাই রাঙামাটি পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি। সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয়দের 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এরই মধ্যে পুড়ে যায় 140টিরও বেশি রিসোর্ট, কটেজ, বসতবাড়ি এবং দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজা আরশির রিপোর্টটি। সোমবার দুপুরে সাজেকের অবকাশ নামের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে আগুন ভয়াবহ রূপ নেয়। পুড়তে থাকে একের পর এক কটেজ, রিসোর্ট। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় সেনাবাহিনী ও স্থানীয়রা। তবে সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও। তাৎক্ষণিকভাবে পর্যটন কেন্দ্রটির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। অর্থনীতি বিষয়ে গঠিত টাস্কফোর্সের রিপোর্ট নিয়ে আলোচনায় প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা বলেছেন তিনি বিশেষ কিছু বলতে পারছেন না, কারণ রিপোর্টটি পাননি এখনো। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সত্যিকার অর্থে বাণিজ্য উদারীকরণ এবং নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কাজের আওতা কমিয়ে আনবেন। রিপোর্টে আরও জানাচ্ছেন রিজভী নওয়াজ। ব্রাক সেন্টার ইনে সিপিডির আয়োজনে অর্থনীতির কৌশল পুনর্নির্ধারণে গঠিত টাস্কফোর্সের রিপোর্ট নিয়ে 2 দিনের সংলাপ। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ব্যস্ততা থাকায় নির্ধারিত সময়ের আগেই কথা বলে চলে যান বাণিজ্য উপদেষ্টা। তবে 3-4 মিনিটের বক্তব্যে আলোচনার বিষয়ে কোনো কথাই বলতে পারেননি তিনি।
finish here. More than this, I can't say because I have not seen those strategies that is being proposed. অর্থনীতির কৌশল পুনর্নির্ধারণে গঠিত টাস্কফোর্সের রিপোর্ট সরকার পেয়েছে 30 জানুয়ারি। 25 দিন আগে জমা হওয়া 550 পৃষ্ঠা রিপোর্ট থেকে প্রতিটি মন্ত্রণালয় অন্তত একটি সুপারিশ বাস্তবায়ন করবে। প্রধান উপদেষ্টার এমন নির্দেশনার পরও বাণিজ্য উপদেষ্টা রিপোর্ট হাতে পাননি, এটা মানতে পারছেন না টাস্কফোর্সের চেয়ারম্যান। I was very surprised that you said you don't have a copy of the report. Chief Advisor recommended every ministry should take up one recommendation from the task force. So they never did. All right. টুকটাক সংস্কার করে অর্থনৈতিক উন্নয়ন হবে না, মন্তব্য করেন সাবেক বাণিজ্য মন্ত্রী। আমরা যদি ফান্ড ফ্লো যদি ইজি করতে না পারি, ওই ভয়ে ভয়ে কত টাকা বাংলাদেশ থেকে চলে যাবে, এইটা তো বেশি ওই ট্যাক্সের মতো হয়েছে, ইম্পোর্ট ট্যারিফের মতো। ওই ট্যারিফ না আসলে তো আমার ইকোনমি ধ্বংস হয়ে যাবে। ওই বাংলাদেশের ওই ফান্ড ফ্লোতে আমরা একটা প্রবলেম, যে বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাবে, তো টাকা কি নিয়ে যায় নাই? টাকা তো নিয়ে গেছে ঠিকই। সংলাপে বিশিষ্ট অর্থনীতিবিদ সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, অর্থনৈতিক উন্নয়নের পথে বাধাগুলো নিয়ে একই কথা বলতে বলতে ক্লান্ত তিনি। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় জানানো হয়েছে ভাষা আন্দোলনের অমর সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির সুরস্রষ্টা ও মহান মুক্তিযুদ্ধের ক্ল্যাক পার্টুনের বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদকে। জোহরের পর ইস্কাটনের নূরনগর জামে মসজিদে তার জানাজার নামাজার অংশ নেন তার স্বজন, সহকর্মী, রাজনীতি এবং সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা। রোববার ইস্কাটনের বাসভবনে ৭৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি BUBTর ষষ্ঠ সমাবর্তন হয়েছে। রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব এবং গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM ফায়েজ। ঢাকার শেরেবাংলা নগরের BCFCCতে সমাবর্তনে কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক এবং ক্রেস্ট প্রদান করেন তিনি। সে সময় অর্জিত জ্ঞান এবং দক্ষতা ব্যবহার করে সমাজের উন্নয়ন এবং মানব কল্যাণে অবদান রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান অধ্যাপক ডক্টর SM ফায়েজ। অনুষ্ঠানে BUBT ট্রাস্ট বোর্ডের সদস্য, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলর, ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ফ্যাকাল্টি মেম্বার, কর্মকর্তা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAIDর $29 মিলিয়ন অর্থায়ন নিয়ে আবারও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মেরিল্যান্ডে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে তিনি বলেন, বাংলাদেশে $29 মিলিয়ন গেছে রাজনৈতিক পরিসর শক্তিশালী করার প্রকল্পে। ওই বরাদ্দের পেছনে কট্টর বামপন্থীদের সহায়তা করার উদ্দেশ্য ছিল বলেও মন্তব্য করেন তিনি। সেই সময় তিনি ভারত ও নেপাল সহ আরও কয়েকটি দেশের অর্থায়নের ব্যাপারেও কথা বলেন। বাংলাদেশে অর্থায়নের বিষয়টি প্রথমে সামনে আসে 15 ফেব্রুয়ারি। সেদিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্কের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ জানায়, স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পে ওই অর্থ দেয়া হয়। I became president. Isn't that great? Who would think? Who would think? $29 million goes to strengthen the political landscape and help them out so that they can vote for a radical left communist in Bangladesh. You had to see who they supported. You wouldn't believe, yeah, you would believe it. Nobody in this room would be in that group. $20 million for fiscal federalism and $19 million for biodiversity in Nepal. $47 million for improving learning outcomes in Asia. ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ।
ভালোবাসা দিবসে প্রযোজক আদনান আল জাজিবকে বিয়ে করেছেন তারকা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বিয়ের ১.৫ দশক পর আজ ছবি প্রকাশ করলেন তিনি। আবেগঘন ফেসবুক পোস্টে লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত মেহজাবিন লিখেছেন, ২০১২ সালে ৯ এপ্রিল আদনান আল রাজিবের সাথে তার সাক্ষাৎ হয়। ১৩ বছর পর সম্পর্কটা গড়ালো বিয়েতে। রোববার ঢাকার অদূরে একটি রিসোর্টে মেহজাবিনের গায়ে হলুদ সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে কড়া গোপনীয়তা রক্ষা করা হয়। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। অর্থনীতি সমিতির দখল পুনর্দখল নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন চলছেই। 18 মে নির্বাচনে 2 বছরের জন্য সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ এবং ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। সরকার পতনের পর অর্থনীতি সমিতির কয়েকজন সদস্য বৈষম্য বিরোধী অর্থনীতি সমিতি গঠনের ঘোষণা দেন। এরপর 3 অক্টোবর অ্যাডহক কমিটি 10-12 জন মিলে স্কাটনের সমিতির কার্যালয় ভাঙচুর করে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুল্লাহ এবং সদস্য সচিব ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরো একবার। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাত থেকে ঢাকা সহ সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ টহল, বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি সহ বিশেষ ব্যবস্থা। জননিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ দাবি করে 24 ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মশাল মিছিল। দেশ গঠনের মূল লক্ষ্যে সবাইকে কাজ করতে বললেন তারেক রহমান। গণতন্ত্র চর্চার মাধ্যমে দেশ শক্তিশালী হবে মন্তব্য। ডিসেম্বর সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে নির্বাচন কমিশনের দাবি। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের আশা। চিরনিদ্রায় শায়িত শহীদ জায়া সারা আরা মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতি সংস্কৃতি অঙ্গনের মানুষের শ্রদ্ধা ভালোবাসা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে 237 রানের টার্গেট দিয়েছে টিম টাইগার্স। হাফ সেঞ্চুরি করা অধিনায়ক নাজমুল শান্তর 77 রানের ইনিংস। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।